আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। বেসিক টু প্রো ব্যাচে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাস হবে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টারের উপরে, অর্থাৎ গতি চ্যাপ্টারের যে সকল বেসিক আছে এই বেসিকের উপরে। বেসিকের যে ক্লাসগুলো দেওয়া হবে, আশা করা যায় যে এই ক্লাসগুলো করলেই তুমি এই চ্যাপ্টারের যে সকল সৃজনশীল আছে সেগুলো সলভ করতে পারবে। তাহলে এই চ্যাপ্টারের প্রথম টপিক হলো প্রসঙ্গবিন্দু। প্রসঙ্গবিন্দুটি হলো সেই বিন্দু যেই বিন্দুর সাপেক্ষে কোনো বস্তু স্থির নাকি গতিশীল সেটা সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাহলে আমরা আগে সেই সংজ্ঞাটা লিখে নিই। যেই বিন্দুর সাপেক্ষে ধারণা পাওয়া যায় প্রসঙ্গবিন্দু বলে। তাহলে প্রসঙ্গবিন্দুটা কি? যেই বিন্দুর সাপেক্ষে আমরা কোনো বস্তুর অবস্থা সম্পর্কে জানতে পারি, অর্থাৎ বস্তুটা স্থির নাকি গতিশীল এই সম্পর্কে ধারণা পাই, সেটাই প্রসঙ্গবিন্দু। আমরা একটা এক্সাম্পল দেখি। এটা ধরো তুমি, এটা তুমি, তোমার সাপেক্ষে একটা গাছ, তোমার সামনে একটা গাছ। এখন যদি এই গাছটাকে তুমি দেখো, এই গাছটা এখন স্থির না? এই যে দেখো গাছটা এখানে দাঁড়ায় আছে আর তুমি এখান থেকে গাছকে দেখতেছো, তাহলে তোমার সাপেক্ষে গাছটা স্থির। আবার তোমাদের পাশ দিয়ে ধরো এই দিক দিয়ে একটা গাড়ি আছে, গাড়ি চলে গেল, দাঁড়ায় ছিল, তাহলে গাড়িটা যখন দাঁড়ায় থাকবে তখন কি গাড়িটা স্থির, আর যখন গাড়িটা চলবে তখন কি গাড়িটা গতিশীল। তাহলে তোমাদের সামনে গাড়িটা দাঁড়াই ছিল, দাঁড়ায় থাকতে থাকতে হুট করে ধরো তোমার সামনে দিয়ে চলে গেল, তাহলে কি তোমার সামনে দিয়ে যখন যাবে তখন গাড়িটা গতিশীল না? এই যে গাড়িটা যখন গেছে তখন গাড়িটা গতিশীল হয়ে গেছে। তাহলে তুমি দাঁড়ায় থাকতে থাকতে এই গাছটাকে দেখছো দাঁড়ায় থাকতে, সেই গাছটা তাহলে স্থির। আবার তোমার সামনে আর একটা গাড়ি চলে গেছে, তখন গাড়িটা ছিল গতিশীল। তাহলে যে তুমি তুমি এটা যাচাই করলে না যে কোনটা দাঁড়ায় আছে কোনটা চলে গেছে, তাহলে এখানে তুমি সেই প্রসঙ্গবিন্দু। আমার এক্সাম্পল হিসেবে আমি এখানে দাঁড়ায় আছি, আমার সামনে ক্যামেরা, আমি ক্যামেরার সামনে যে দাঁড়ায় আছি এই যে একদম স্থির। তাহলে আমি কি, আমার সামনে যে ক্যামেরার সাপেক্ষে স্থির আছি। যখন আমি হাঁটা চলা করতেছি, এদিকে যাচ্ছি, তখন আমার সামনে ক্যামেরার সাপেক্ষে আমি গতিশীল। বোঝাতে পারছি? এরপরের টপিক হলো গতি ও স্থিতি। গতি ও স্থিতি সেই একই জিনিস। আবার তোমাকে একই এই যে এটা তুমি, তোমাকে তো আমি টাকলা বানিয়ে দিয়েছি। আচ্ছা, তোমার সাপেক্ষে একটা গাছ, তাহলে গাছটা যখন দাঁড়ায় আছে তখন এই গাছটা স্থির, আর এই স্থির অবস্থাকেই বলে স্থিতি। তাহলে কোনো বস্তু যদি প্রসঙ্গবিন্দুর সাপেক্ষে অবস্থানের পরিবর্তন না হয় তাহলে সেই বস্তুটা স্থির। কারণ এই যে প্রসঙ্গবিন্দু কি তুমি, তোমার সাপেক্ষে এই গাছটার অবস্থানে কোনো পরিবর্তন হয়েছে? অবস্থানে কোনো পরিবর্তন হয়নি, যেহেতু গাছটা তোমার সাপেক্ষে স্থির দাঁড়ায় আছে, তাহলে গাছটা স্থির, অবস্থানে পরিবর্তন হয়নি। আর এই স্থির, এই বস্তুটার যে এই স্থির অবস্থাটাকেই বলে স্থিতি। আবার তোমার সামনে দিয়ে তখন যে গাড়িটা চলে গেছে, এই গাড়িটা তোমার সাপেক্ষে কি গতিশীল ছিল না? তাহলে গাড়ির গতিশীল কেন হয়েছে? গাড়ির গতির কারণেই হয়েছে। এই যে তাহলে এটা ছিল স্থির, এটা ছিল কি গতিশীল। যখন চলে যাবে তাহলে গতিশীল। কার সাপেক্ষে ছিল? তোমার সাপেক্ষে, এটা তুমি। তাহলে তুমি এখানে প্রসঙ্গবিন্দু। এখন কোনটা গতিশীল আছে কোনটা স্থির আছে এটা তোমাকে বুঝতে হবে। আরেকটা আমরা এক্সাম্পল দেখতে পারি।
এটা হলো ট্রেনের একটা বগি। এবার এই বগির মধ্যে এখানে একটা মানুষ আছে, এখানে একটা মানুষ আছে, মুখোমুখি সিট হয় না ট্রেনের, এখানে একটা মানুষ আছে, এখানে একটা মানুষ আছে, এখানে একটা মানুষ আছে, এখানে একটা মানুষ আছে। আর ট্রেনটা কি স্টেশনেই তো থাকে, তাই না? তুমি ধরো এটা স্টেশন, স্টেশনে তুমি এখানে দাঁড়াই ট্রেন দেখতেছ, এখানে তুমি দাঁড়াই ট্রেন দেখতেছ, এই যে তুমি ট্রেন দেখতেছ। দেখো তোমাকে তোমার চুলের কি স্টাইল করে দিয়েছি। তাহলে এই যে ট্রেনের ভিতরে মুখোমুখি দুইটা মানুষ, মুখোমুখি যে দুইটা মানুষ আছে, একজন আরেকজনের সাপেক্ষে কি স্থির। এই মানুষটা বসে এই মানুষকে দেখতেছে, এই মানুষটা বসে এই মানুষকে দেখতেছে, দুইজনই কি বসে আছে, দুইজনই স্থির। তাদের কি অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে? অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তারা অবস্থানের পরিবর্তন হয়নি, এই কারণে তারা স্থির। কিন্তু ট্রেনটা যখন স্টেশন থেকে ছেড়ে দিবে, যখন ট্রেনটা চলা শুরু করবে, তখন কি ট্রেনটা গতিশীল হবে না? তাহলে চলন্ত, যখন ট্রেনটা চলন্ত অবস্থায় আছে, চলন্ত ট্রেনের কি ভেতরে তুমি তুমি কি গতিশীল থাকো? তুমি তো বসেই থাকো। ট্রেনটা চলে, তুমি বসে থাকো। তাহলে কি তোমার সাপেক্ষে তোমার সামনে যে মানুষটা আছে সেই মানুষটা স্থির, তোমরা দুইজন স্থির আছো একজন আরেকজনের সাপেক্ষে। কিন্তু ট্রেনটা তো চলতেছে, তাহলে ট্রেনটা গতিশীল। আমি যদি এখানে দাঁড়াই দেখি যে ট্রেন যাচ্ছে, ট্রেন দেখছি, তাহলে কি আমার সাপেক্ষে ট্রেনটা কি গতিশীল না? আর ট্রেনের ভিতরে যারা বসে আছে তারা স্থির। আবার তোমাদের বইয়ে আরেকটা প্রশ্ন আছে যে কোনো গতি পরম নয়, মানে কি কোনো গতি সারা জীবন সেটা গতিশীল থাকে না, কোনো গতিশীল বস্তু সারা জীবন গতিশীল না, কোনো আবার স্থির বস্তু সারা জীবন স্থির না। কারণ কি আমাদের পৃথিবী সব সময় নিজের অক্ষের উপরে ঘুরতে থাকে। আমাদের পৃথিবী সবসময় গতিশীল না, আমাদের পৃথিবী সবসময় নিজের অক্ষের উপর ঘুরতে থাকে। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে, আর পৃথিবী নিজের অক্ষের উপরেও ঘুরতে থাকে। সূর্যকে কেন্দ্র করে চারিদিকে ঘুরে, আর নিজ অক্ষের উপরে নিজেই ঘুরতে থাকে। এটা আমরা ঘূর্ণন গতিতে পড়ব। এরপরে তোমাদের যে টপিক আছে সেটা হলো বিভিন্ন প্রকার গতি। বিভিন্ন প্রকার গতিতে সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি এটি হলো সব থেকে সহজ গতির উদাহরণ। কোনো কিছু যদি সরল রেখায় যায় তাহলে তার গতিটি হচ্ছে সরলরৈখিক গতি। অর্থাৎ কি সরল রেখার গতি, এই যে উপরে এটা একটা সরল রেখা, বিভিন্ন প্রকার গতির নিচে যে রেখাটি দেখতেছো এটা এটা একটা সরল রেখা, এই যে এটা একটা সরল রেখা। এই রেখাটি সোজা সোজা, তাহলে সোজা কোনো গতি, ধরো আমি একটা গাড়ি সোজা রাস্তায় চালাই যাচ্ছি, তাহলে কি আমার গতিটা সরলরৈখিক গতি হবে, কারণ আমি সোজা রাস্তায় গেছি। সোজা যে গতিটা হয় সেটা হলো সরলরৈখিক গতি। এরপরেরটা ঘূর্ণন গতি। কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে, এখানে একটা কন্ডিশন দিয়েছে, কন্ডিশনটা কি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থাকতে হবে। এই যে এটা একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দু থেকে সমান দূরত্বে আমি যেদিকেই যাই, এদিকে গেলেও সমান দূরত্ব হতে হবে, এদিকে গেলেও সমান দূরত্ব হতে হবে, এদিকে গেলেও সমান দূরত্ব, এদিকে গেলেও সমান দূরত্ব, আমি যেখানেই যাই যেদিকেই যাব সব জায়গায় সমান দূরত্ব থাকতে হবে। এই যে একটা নির্দিষ্ট বিন্দু সমদূরত্ব থেকে ঘুরতে থাকে, তাহলে সেটাকে বলে ঘূর্ণন গতি। তাহলে আমাদের যে গাড়ির চাকা, যে কোনো একটা গাড়ির চাকা কি এরকম গোল হয় না? গাড়ির চাকার যেই মিডিল পয়েন্টটা আছে একদম মেইন, এই যে যেই বিন্দুটা মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে সেই চাকাটা যখন ঘুরে তার প্রত্যেকটা কোণায় সমান দূরত্ব থাকে না? আবার ধরো তোমাদের বাসায় তো বৈদ্যুতিক ফ্যান আছে, তোমাদের বাসায় বৈদ্যুতিক ফ্যান আছে, আমি একটা বৈদ্যুতিক ফ্যান আঁকাই। যে ধরো এটা একটা বৈদ্যুতিক ফ্যান, এই ফ্যানটা, এই যে এটা হলো ফ্যানের মূল বিন্দু, এটা তো সবসময় এই জায়গাতে থাকে না, নাকি এটাও নড়াচড়া করে? এটা সবসময় এখানেই থাকে। নড়াচড়া করে কোনগুলা? তার পাখাগুলা। এই ফ্যানের পাখাগুলো ঘুরতে থাকে না, এই যে পাখার এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটা, দেখো এই দুইটা বিন্দু সবসময় সমান জায়গায় থাকে। সেটা এইদিকে এই বরাবর আসলেও সমান থাকবে, এখানে আসলেও সমান থাকবে, এখানে আসলেও সমান থাকবে। এই যে এই মূল বিন্দু, এই বিন্দু থেকে সবসময় সমদূরত্বে থাকবে। এখানের কন্ডিশন তাহলে মিলেছে, এখানে ছিল কি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থাকতে হবে, থেকে ঘুরতে হবে, তাহলে সেটাকে বলে ঘূর্ণন গতি। তাহলে যে একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুটা যেদিকে যাচ্ছে সেই সমান দূরত্বে থাকছে, এটা একটা বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দুগুলো সবসময় সমান দূরত্বে, তাহলে কি এটা একটা ঘূর্ণন গতির উদাহরণ। তাহলে বৈদ্যুতিক পাখা একটা ঘূর্ণন গতির উদাহরণ। আবার দেখো আমাদের পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে, এটা ধরো সূর্য, এটা হলো পৃথিবী, এগুলা কি একটা গোল কক্ষপথে ঘুরে, সূর্যের কক্ষপথে ঘুরে।
আমরা ধরে নিলাম এটা সূর্যের কক্ষপথ, এটা হলো সূর্য, এটা হলো পৃথিবী। তাহলে এই যে পৃথিবীটা সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে 365 দিনে, এটা সম্পূর্ণ ঘুরে আবার এর আগের জায়গায় আসে। এই যে এই বিন্দুটা চারিদিকে থাকে, সবসময় সমান দূরত্ব থেকে ঘুরে। তাহলে কি পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর ঘূর্ণন, এটাও একটা ঘূর্ণন গতির উদাহরণ। আবার চাঁদের গতি পৃথিবীকে কেন্দ্র করে আবার চাঁদ ঘুরে না, তাহলে চাঁদের ঘূর্ণনও হবে ঘূর্ণন গতির উদাহরণ। এরকম আরও অনেক উদাহরণ আছে। আরেকটা হলো চলন গতি। কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে, তাহলে সেটা হচ্ছে চলন গতি। তাহলে কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে। একটা গাড়ি যখন যেতে থাকে, ধরি এটা একটা বাস, এই বাসটা যখন যাবে, এই যে একটা পথে যাচ্ছে, যেতে যেতে যখন এটা একটা মোড় নিবে, অর্থাৎ কি এই দিক থেকে এদিকে যাবে বা এই দিক থেকে এদিকে যাবে, একটা মোড় নিবে, মোড় নেওয়ার সময় কি বাসের শুধু সামনের অংশ চলে যায়, পিছনের অংশ থাকে? হয় এরকম কখনো? যখন যাবে তখন তো পুরো বাসটাই যাবে না, পুরো বাসটাই এদিকে চলে যাবে। যদি এদিকে যায় পুরো বাসটাই এদিকে যাবে, বাসটা এখান থেকে এসে যদি এদিকে যায় পুরো বাসই এদিকে চলে যাবে। সেখানে বাস হোক, গাড়ি হোক, আবার প্লেন, তোমরা প্লেন, আকাশে যখন প্লেন উঠে, ধরো এটা একটা প্লেন, প্লেন যখন উড়ে তখন কি প্লেনটা যখন এদিকে যাবে এদিকে যাবে, এটা যেদিকেই যাক সকল কণা, প্লেনের সকল কণা, প্লেনটা যখন বামে যাবে একই সময় সবগুলো বামে যাবে, আবার যখন ডানে যাবে একই সময় সব পুরোটা বামে ঘুরবে। তাহলে কি যখন একই সময় একই দিকে যাচ্ছে, তাহলে সেটাই চলন গতির উদাহরণ। এর পরের গতি হলো পর্যায়বৃত্ত গতি। কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, তাহলে সেটাকে পর্যায়বৃত্ত গতি বলা হয়। কোনো গতিশীল বস্তু, তাহলে এটা বস্তুটি সবসময় গতিশীল হবে, স্থির বস্তুর ক্ষেত্রে পর্যায়বৃত্ত গতি হবে না। গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে যেতে থাকবে, তাহলে এটার উদাহরণ কি হতে পারে তোমরা একটু ভেবে দেখো। ঘড়ির কাঁটা দেখেছো? এখানে থাকে 12, এখানে থাকে 6, তারপরে থাকে 1, তারপরে থাকে কি 2, তারপরে থাকে 3, তারপরে 4, তারপরে 5, আর এদিকে থাকে কত? 7, 8, 9, 10, 11। এটা হলো ঘড়ির কাঁটা, এরকম থাকে না? ঘড়ির কাঁটা একটা মূল বিন্দু থাকে, এটা কি মূল বিন্দু? আচ্ছা আমরা ধরে নিই এটাই। একটা থাকে সেকেন্ডের কাঁটা, আর একটা থাকে মিনিটের কাঁটা, আরেকটা থাকে ঘন্টার কাঁটা। ঘন্টার কাঁটাটা একটু মোটা হয় না? আমরা একটু মোটা দিলাম। তাহলে এই সেকেন্ডের কাঁটা, ধরি সেকেন্ডের কাঁটা এখান থেকে যদি শুরু হয়, এর টোটালটা ঘুরে যে আবার এখানে থামে না? এই যে এখানে 1টা বাজে, 2টা বাজে, 3টা, এরকম করে প্রত্যেকটা ঘুরে ঘুরে যায়। কত সময় পর পর যায়? 60 সেকেন্ড পর। সেকেন্ডের কাঁটা কত সময় পর পর যায়? 60 সেকেন্ড পর না? এই যে 60 সেকেন্ডে 1 মিনিট জানি, তাহলে এটা কি 60 সেকেন্ড পর পর এই সেকেন্ডের কাঁটাটা ঘুরতে থাকে। তাহলে এটা নির্দিষ্ট সময় পর পর, দেখো একটা নির্দিষ্ট সময়ের কথা বলেছে, তাহলে নির্দিষ্ট সময় পর পর হলো নির্দিষ্ট বিন্দু দিয়ে। কোন বিন্দু? যদি আমি 1 ধরি, তাহলে যে নির্দিষ্ট 60 সেকেন্ড পর পর ঘুরে আবার 1-এ আসবে, আবার 1 থেকে যদি যাত্রা শুরু করে 60 সেকেন্ড পরে এসে আবার 1-এ আসবে। যদি এই 4 ধরি আমরা, তাহলে 4 থেকে যদি যাত্রা শুরু করে 60 সেকেন্ড পরে এসে আবার 4-এ আসবে, তাহলে নির্দিষ্ট সময় পর পরও হয়েছে। একই সময় একই দিকে একইভাবে যেতে থাকে। এই যে একই দিকে, এটা কি অন্য দিকে যাচ্ছে? সবসময় তো একই দিকেই যাচ্ছে, এই যে একইভাবেই ঘুরতে থাকবে। এটা মিনিটের কাঁটা হলে কতক্ষণ? যদি মিনিটের কাঁটা হয় তাহলে সেটা কি 60 মিনিট পর, 1 মিনিট পর পর, 1 মিনিট, মিনিটের কাঁটাটা কত মিনিটে ঘুরে? 60 মিনিট ঘুরে না? 60 মিনিটে 1 ঘন্টা, 60 মিনিট পর পর ঘুরে আবার এখানে আসবে। যদি 12টা থেকে ধরো, তাহলে 60 মিনিট ঘুরে আবার 12টা আসবে। তাহলে এটা কি হচ্ছে? নির্দিষ্ট সময় পর পর একই সময় একই দিকে একইভাবে ঘুরছে। তাহলে কি এটাই তো সেই পর্যাবৃত্ত গতি। আবার আমাদের পৃথিবীর যে ঘূর্ণনের কথা বললাম, সেটাও পর্যাবৃত্ত গতির উদাহরণ। এরকম আরও অনেক উদাহরণ আছে। এরপরে সরল স্পন্দন গতি।
এটা হলো একটা বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি, তার মানে কি সরল স্পন্দন গতিগুলো প্রত্যেকটাই পর্যাবৃত্ত গতি হবে, কিন্তু প্রত্যেকটা পর্যাবৃত্ত গতি কিন্তু আবার সরল স্পন্দন গতি হবে না। তাহলে একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি হচ্ছে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতিটা কিরকম তোমাদের দেখায়। এটা ধরি আমরা একটা সুতার মাথায় আমরা একটা বল বেঁধে দিব। সুতার মাথায় আমরা একটা বল বেঁধে দিয়েছি, ঠিক আছে। তাহলে সুতার মাথায় যদি আমি একটা বল বেঁধে দিই, আমি যদি সুতাটা এইভাবে দোলাই, তাহলে কি সে বলটা একবার এদিকে যাবে একবার এদিকে যাবে এমন। এটাই আমরা আবার আঁকি। আমি যদি দোলাই তাহলে একবার এদিকে যাবে, আবার এদিকেও যাবে। তাহলে দেখো আমরা এই যে একটা সুতার মাথায় একটা বল ঝুলাই দিয়েছি, বল বেঁধে দিয়েছি। এবারে বলটা আমরা যদি সুতাটা দোলাই, একবার এদিকে যাবে একবার এদিকে আসবে, একবার এদিকে যাবে একবার এদিকে আসবে, তাই না? তাহলে এটা পুরো কালটাকে কি বলে? পর্যায়কাল। তাহলে পর্যায়কালের অর্ধেক সময় আসবে এদিকে, আবার যেই সময় নিয়ে এদিকে আসবে সেই সময়টা আবার এদিকে থাকবে না। এই যে এখানে যে সব থেকে যে এখানে যে আবার বেগ কি জিরো হয়ে যাবে, বেগ ভি সমান সমান জিরো হয়ে যাবে। আবার এখান থেকে এসে এখানে সব থেকে বেশি জোরে যাবে না, এখানে কি এখানে বেগটা সব থেকে বেশি হবে, এই বরাবর বেগটা হবে সর্বোচ্চ। তাহলে এখানে এসে বেগটা এই যে আবার এখানে থেমে যাবে, এত দূর উঠে থেমে যাবে, তারপরে আবার সর্বোচ্চ বেগ নিয়ে যাওয়া শুরু করবে, এখানে এসে বেগটা হবে সর্বোচ্চ, আবার আস্তে আস্তে থামতে থাকবে, থামতে থেকে এখানে যায় এক পর্যায়ে থেমে যাবে, থেমে যা আবার আসতে থাকবে, এরকম চলতে থাকবে না, চলতে থাকবে, চলতে চলতে এক পর্যায়ে এখানে এসে থেমে যাবে। তাহলে এই যেই গতিটা, এটাই হলো সেই সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতির উদাহরণ এভাবেও দেওয়া যায় যে কোনো একটি গতির কোনো বস্তুর গতি যদি কোনো পর্যায়বৃত্ত বস্তুর গতি যদি সরল রৈখিক হয় এবং তার দিক যদি সাম্যাবস্থার অভিমুখে হয়, তাহলে সেই গতিকে কি বলা যায়? সরল স্পন্দন গতি বলা যায়। এরপরের টপিক হলো রাশি। রাশি কাকে বলে? লিখো, রাশি কাকে বলে? রাশির সংজ্ঞা লিখি। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। তাহলে রাশি কাকে বলে? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, তুমি যেগুলো পরিমাপ করতে পারবা সেগুলাই রাশি। রাশি কয় প্রকার? রাশি হলো দুই প্রকার। তাহলে আমরা লিখি রাশি দুই প্রকার। এক নম্বর হলো স্কেলার রাশি, দুই নম্বর হলো ভেক্টর রাশি। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে রাশি কয় প্রকার, লিখতে পারবা না? রাশি হলো দুই প্রকার। কি কি? একটা হলো স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি। এখন কোনটা কি এগুলো আমাদের জানা লাগবে। স্কেলার রাশি এটা হলো ভেক্টর রাশি। তাহলে এখন দেখো, স্কেলার রাশি হলো যে সকল রাশি পরিমাপ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, এগুলোর ক্ষেত্রে কোনো দিকের প্রয়োজন হয় না, শুধুমাত্র একটা মান হলেই যে সকল রাশি পরিমাপ করা যায় সেগুলো হলো স্কেলার রাশি। আর ভেক্টর রাশি হলো যে সকল রাশির পরিমাপ করার ক্ষেত্রে মান ও দিক উভয় লাগে, মানও লাগে দিকও লাগে, সেগুলো হলো ভেক্টর রাশি।
তাহলে লিখি যে সকল রাশি সে সকল রাশিকে স্কেলার রাশি বলে। আর ভেক্টর রাশি কি মান ও দিক উভয় লাগে। তাহলে যে সকল তাদের ভেক্টর রাশি বলে। এখন ভেক্টর রাশি কি কি আর স্কেলার রাশি কি কি? স্কেলার রাশির পরিমাপ করার ক্ষেত্রে শুধুমাত্র মানের প্রয়োজন হয়। মান কি কি হতে পারে? শুধুমাত্র মান পেলেই আমরা স্কেলার রাশি হিসেবে যাচাই করতে পারি। তাহলে সেগুলো কি হতে পারে? সময় হতে পারে, সময়ের একক হলো টি। সময় নির্ণয়ের ক্ষেত্রে কি কোনো দিক লাগে? সময়ে সময় তোমাকে জিজ্ঞেস করে না যে এখন কয়টা বাজে, তুমি কি বলো যে ওই দিকে 12টা বাজে আর এদিকে 6টা বাজে, এরকম হয়? সময় তো সময়ই। তাহলে সময়ের ক্ষেত্রে কোনো দিক লাগে না, শুধুমাত্র মান। আবার তাপমাত্রাকে থিটা দ্বারাও প্রকাশ করা যায়। তাপমাত্রার ক্ষেত্রে কি মানের লাগে, শুধু মানের প্রয়োজন হয়, দিকের তো প্রয়োজন হয় না তাপমাত্রার ক্ষেত্রে। তারপরে দূরত্ব তো যে কোনো দিকে হতে পারে, দূরত্বের ক্ষেত্রেও কোনো দিক লাগে না। দ্রুতির ক্ষেত্রেও শুধুমাত্র মানের প্রয়োজন হয়। ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়। এগুলোর ক্ষেত্রে কোনো মানের প্রয়োজন হয় না। শক্তির ক্ষেত্র শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়। ভেক্টর রাশির ক্ষেত্রে কি মান ও দিক দুটোই প্রয়োজন হবে। তাহলে মান ও দিক দুটোই প্রয়োজন হতে পারে। এমন কি কি হতে পারে? সরণ, দূরত্ব আর সরণ কিছুটা একই জিনিস। এই যে দূরত্ব, এটা ধরো একটা বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, এ বিন্দু আর এই বিন্দুটা ধরো বি বিন্দু। তাহলে এই এ থেকে বি বিন্দুতে আমি কোন ভাবে যেতে পারি বলো তো? আমি যদি চাই এইভাবে যেতে পারি, আবার আমি এদিক দিয়ে ঘুরে এইভাবেও আসতে পারি, এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে চারিদিক দিয়ে ঘুরে আমি এখানে যেতে পারি, পৌঁছাতে পারি না? তাহলে যে কোনো দিক দিয়েই যাই না কেন, আমি এদিক দিয়ে যেভাবেই যাই, তাহলে যে কোনো দিক দিয়ে গেলে মোট যে পথটা আমি যাব ওটার মোট দৈর্ঘ্যকেই বলে দূরত্ব। আর সরণটা কি? সরণ হলো নির্দিষ্ট দিক, একদম নির্দিষ্ট দিক। এই যে সরণ, এ থেকে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আমি এদিকে কোনো দিক দিয়ে যাব না, আমি একবার এখান থেকে এখানে আসব, এটাকে বোঝায় সরণ। তাহলে কি এটা একটা দিক আছে না? এটা নির্দিষ্ট দিক। তোমাকে যদি দূরত্ব বলে তুমি যে কোনো দিক দিয়ে ঘুরে আসতে পারো, এদিক দিয়ে এদিক দিয়ে। এর ক্ষেত্রে কোনো দিকের প্রয়োজন আছে? কিন্তু সরণের ক্ষেত্রে দিকের প্রয়োজন আছে। দেখো আমি বলবো এদিকে, এটা হোক পশ্চিম দিক হোক উত্তর দিক হোক যেদিকে হোক, আমি বলবো যে এদিকে তুমি এত দূর আসো, তাহলে বি বিন্দুতে যেতে পারবে। তাহলে কি এটা একটা দিক লাগছে না? তাহলে সরণের ক্ষেত্রে মান ও দিক দুইটাই প্রয়োজন হয়। এই যে সরণের ক্ষেত্রে মান ও দিক দুইটাই প্রয়োজন হয়। ওজন, তোমার যখন ওজন নির্ণয় করবে, ওজনের ক্ষেত্রে মান ও দিক প্রয়োজন হয়। কেন? ওজন ডাব্লু সমান সমান কি mg। জি কি? জি হলো অভিকর্ষ ত্বরণ, এই ত্বরণটা কি আমাদের এই যে পৃথিবীর উপরে যদি তুমি দাঁড়ায় থাকো, পড়ে যাও না কেন? এই অভিকর্ষ ত্বরণের কারণে। কারণ এই অভিকর্ষ ত্বরণ আমাদের কি পৃথিবীর দিকে টানে। এই যে পৃথিবীর দিকে আমাদেরকে টানবে অভিকর্ষ ত্বরণ। এই ত্বরণটার কারণে আমাদের পৃথিবীর উপরে ধরে রাখে আমাদেরকে। তাহলে এটার একটা দিক আছে না? কোন দিকে টানে? পৃথিবীর দিকে টানে। তাহলে এই যে এখানে এই জিটাই তো অভিকর্ষ ত্বরণ, এটার একটা দিক আছে। তাহলে এটার যদি আমার দিক থাকে, ওজনেরও দিক থাকবে। কোন দিকে ওজন? এই কারণে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় গেলে তুমি যদি তোমার ওজনের মাপ দাও, তাহলে এক এক জায়গায় এক এক রকম হবে। কিছুটা তারতম্য পাওয়া যায়, কিছুটা। তাহলে ওজনের ক্ষেত্রেও, ওজন হলো ভেক্টর রাশি, কারণ এটার ক্ষেত্রে দিক লাগে। সরণের ক্ষেত্রে দিক লাগে, ওজনের ক্ষেত্রে দিক লাগে, বেগের ক্ষেত্রে দিক লাগে, ভর বেগের ক্ষেত্রে দিক লাগে,
ত্বরণের ক্ষেত্রে দিক লাগে, ত্বরণ থাকে নির্দিষ্ট দিকে, এমন এগুলো অনেক আরও উদাহরণ আছে। তোমরা বই থেকে এগুলো পড়বা, ভালো করে মুখস্থ করবা। আজকের ক্লাস এত দূরই, বেসিকটা ছিল এত দূরই। নেক্সট ক্লাসে তোমাদের আরও বিষয়ের উপরে বেসিক দেওয়া হবে।